বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। একদিন আমি আর দিদি কাজ করার সময় হঠাৎ মা এসে আমাদের সরাসরি দেখে ফেলে। তখন মা বলল, বাবা দীপেন, আমার মেয়েকে ছেড়ে দে বাবা, কয়েকদিন পর ওকে বিয়ে দেব, ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না। বিনিময়ে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তখন আমি বললাম, কিন্তু মা, আমি যে এই কাজ ছাড়া একটা দিনও থাকতে পারি না। আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি। নেশাগ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না। মা বলল, তুই পারবি তো, সব চাহিদাই পূরণ করে দিব। আমার মায়ের নাম সুনিতা চক্রবর্তী। তিনি 2 সন্তানের জননী। আমার নাম দীপন চক্রবর্তী। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। বয়স 20 বছর। আর আমার বড় বোন সুরঞ্জিতা চক্রবর্তী। বয়স 23 বছর। কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা থেকে একটু দূরে হুগলিতে আমরা বসবাস করি। কিন্তু আমাদের বাসায় আমাদের খুব কমই থাকা হয়। মায়ের ব্যবসা জনিত কারণে অধিকাংশ সময় কলকাতায় থাকা হয়। আমার মা একজন ডিভোর্সি নারী। প্রেমের বিয়ে হলেও আজ থেকে 15 বছর আগে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এর পেছনে আমার বাবার দোষ বেশি ছিল। তিনি 1997 সাল থেকে আমেরিকা থাকেন। বাবা বিদেশ যাবার পর থেকে আমাদের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেন। পরে আমরা জানতে পারি বাবা আমেরিকায় ভারতীয় একজন নারীকে বিয়ে করে নতুন সংসার গড়েছেন। বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর মা আমাদের 2 ভাইবোনকে নিয়ে খুবই মানসিকভাবে ভেঙে পড়েন। প্রেম করে বিয়ে করার কারণে নানা বাড়ির দিক থেকেও মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় সামাজিক ও আর্থিকভাবে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তোলা আমার মায়ের জন্য বিশাল কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এরকম অবস্থায় মায়ের পাশে এসে দাঁড়ায় আমার মায়ের আপন জেঠাত ভাই। শুনেছি আমার মায়ের সেই জেঠাত ভাই ছোটবেলা থেকেই মাকে খুবই পছন্দ করত। কিন্তু হিন্দু সমাজে জেঠাতো ভাই বোনদের মধ্যে বিবাহ দেওয়া না হয় বিশ্বাসটা রাগিনী। যাই হোক, মায়ের সেই জেঠাত ভাই কলকাতার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তিনি আমার মা বাবার ডিভোর্সের পর ওই হেল্পলেস অবস্থায় আমার মাকে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করেছিলেন এবং আজও মায়ের উপর বটবৃক্ষ মতো ছায়া দিয়ে যাচ্ছেন। বলে রাখি, এখন মায়ের কলকাতা শহরে মোট 3টি বিউটি পার্লার আছে, একটি বুটিক হাউস আছে আর পাশাপাশি একটা ট্যুরিজম এজেন্সি আছে। অন্য ব্যবসাগুলোতে মায়ের এতটা শ্রম দিতে হয় না, কিন্তু ট্যুরিজম এজেন্সির ব্যাপারে মাকে সব সময় অ্যাক্টিভ থাকতে হয়। আর মায়ের ট্যুরিজম এজেন্সির বিশেষত্ব হল এখানে হাতে গোনা কয়েকজন দেশি এলিট কারেন্ট আছে, আর বাকি কাউন্টের বেশিরভাগই বিদেশি ট্যুরিস্ট গাইড হিসাবে আসে। এতক্ষণ তো আমি আমার মা ও পরিবারের গল্প শোনালাম যাতে পাথর গল্পের প্রেক্ষাপটগুলো ভালোভাবে বুঝতে পারেন। এখন আসি আমার মায়ের নিজের কথায়। আমার মা সুনিতা রানী 43 বছর বয়সী একজন মডার্ন মহিলা। পা মাথা পর্যন্ত সাদা, 5 ফিট 5 ইঞ্চি লম্বা দেহের ভাঁজে ভাঁজে বেশ চর্বি জমে গেছে। আগেই বলেছি আমার মা যথেষ্ট মডার্ন মহিলা। চুলগুলো ফিট পর্যন্ত কাটা এবং সোনালি রং করা। বাসায় শুধু হাত কাটা পাতলা সুতি কাপড়ের ম্যাক্সি পরেন সবসময়, যার কারণে সবই আবছা আঁচ করা যায়। মায়ের ট্যুরিস্ট গাইড হিসাবে যারা আসে তাদের অনেকেই ঘুরতে এসে নারী ডিমান্ড করে। সত্যি কথা বলতে মা নিজেই সেই কাজটা করেন। অল্প পরিশ্রমে ভালো অর্থ আর একেবারে টপ প্রাইভেসি মেইনটেইন করে আমার মা এখন আমার বাবার চেয়েও অনেক ধনী। বলা যায় মায়ের ডিভোর্স প্রাপ্ত হবার পর একটা জিপ চেপে গেছিল যে করেই হোক আমার বাবার চেয়ে বেশি টাকা পয়সা ইনকাম করবে। আর তারই বাস্তবায়নে সমস্ত ব্যবসা, পার্লার, বুটিক হাউস, টপ সার্ভিস। আমি আর আমার বোন সবাই জানি, কিন্তু আমরা কখনোই মায়ের এসব কাজের জন্য কিছু বলতে পারিনি। কারণ আজ আমরা যে লাইফস্টাইল লিড করছি তা সবই সম্ভব হয়েছে আমার মা সুমিতা চক্রবর্তীর কারণে। আমি একদিন মায়ের শাড়ি পরার সময় দেখতে পাই। সেই থেকে আমার কল্পনার রানী আমার মা সুমিতা চক্রবর্তী। মা যখন হাতে তখন ঢেউ খেলানো রূপ ধারণ করে থাকে। আর মায়ের আরেকটা ভালো অভ্যাস হল উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। ওই ব্যবসাতে মায়ের পদার্পণ প্রায় 10 বছর হচ্ছে। আমি গত 7-8 বছর হলো জানতে পারলেও আমার দিদির সবই জানত। যখন আমার মা 45 দিনের জন্য বাড়ির বাইরে ট্যুরে যেত কুটুরির গাইড হিসেবে, তখন আমার দিদিকে সব জানিয়ে যেত, যেন কোনো সমস্যা না হয় আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়। যাই হোক, এভাবেই চলছিল সবকিছু। গত 2023 সালে একদিন বিকালে আমার এক ক্লাস ফ্রেন্ড অর্ণব ঘোষ আমাকে জরুরিভাবে কলকাতার একটা নামকরা রেস্টুরেন্টে ডেকে পাঠাল।
আমিও কারণ জিজ্ঞেস করাতে বলল, এলেই বুঝতে পারবেন। আমি ওর কথা মতো ওর দেওয়া ঠিকানাতে পৌঁছে গেলাম। তারপর সে আমাকে একটা কর্পোরেট পার্টির অনুষ্ঠানে নিয়ে গেল। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার মা সেখানে দুজন বিদেশির সাথে অত্যন্ত নিবিড়ভাবে আড্ডা দিচ্ছে। আড্ডার ফাঁকে তারা লাল পানীয় খাচ্ছে। এর মধ্যে একজন 34-35 বয়স, অবশ্যই মায়ের চেয়ে বয়সে ছোট, আড্ডার ফাঁকে আমার মায়ের সাথে হাতের কাজ করছে। বিশ্বাসটা আমার বন্ধু আরও 1 ঘন্টা আগে থেকে দূর থেকে তাদের ফলো করছে এবং এই জন্যই আমাকে ডেকেছে। আমি বন্ধুর চোখের দিকে তাকাতে পারছিলাম না। লজ্জায় এমন অবস্থায় অর্ণব আমাকে স্বাভাবিক করবার জন্য বলল, এ সমস্ত বিষয় দেখে দুঃখ পাওয়ার কিছু নেই বন্ধু, এখন দুনিয়াটা এরকম, তাই দেখে সহ্য করতে পারলে মজা নিতে চেষ্টা করে, আর নইলে চল এখান থেকে আমরা চলে যাই। বন্ধুর কথায় আমি কেমন যেন একটা আভাস পেলাম। যেহেতু আমি আগে থেকেই মায়ের প্রতি একটু পাগল ছিলাম, তাই নীরবে দাঁড়িয়ে একটা অরেঞ্জ জুস খেতে খেতে দেখতে থাকলাম। আমার নীরবতা দেখে অর্ণব বলে উঠল, তুই এখন নিশ্চয়ই আমার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিস, কিন্তু আমিও এত ভালো মানুষ না। আমিও আমার মাকে এভাবে সুযোগ পেলেই দেখি। আর আমি প্রশ্ন করলাম, আর কি? অর্ণব উত্তর দিল, হাত দিয়ে নিজেকে শান্ত করি। এবার আমি একটু ভয় পেয়ে স্বীকার করলাম, আমিও তোর মতো এরকম কিছু করি, আরও 6 বছর আগে থেকে। অর্ণব বলল, তাহলে তুই লজ্জা কেন পাচ্ছিস? উপভোগ করতে চেষ্টা কর। আর এই জন্যই তো তোকে এখানে আনলাম। যাই হোক, সেদিন সন্ধ্যা পর্যন্ত থেকে আমি আর অর্ণব রেস্টুরেন্টের ওয়াশরুমে হাতের কাজ সেরে ফেললাম। আর এভাবেই অর্ণবের কাছে আমার সব গোপনীয়তা ভেঙে গেল। এরপর আমি বাসায় এসে দিদিকে আমার রুমে ডেকে এ ব্যাপারে কিছু বলতে দিদি আঁকতে স্বীকার করে নিল সে এ ব্যাপারে সবকিছু জানে অনেক আগে থেকেই। এমনকি দিদি আমাকে বোঝাল শুধুমাত্র আমাদের বিলাসবহুল জীবনের নিশ্চয়তার জন্যই আমাদের মায়ের এই পথে পা বাড়ানো, তাই তাকে খারাপভাবে অন্তত আমাদের সাজে না। এর কিছুদিন পর আমি তখন নিয়মিত মাকে কল্পনা করছি। একদিন মা বাসায় নেই। বাসা থেকে বের হওয়ার আগে মা একটা টাইট জিন্স আর কিছু কাপড়ের শার্ট পরে বের হয়েছে। জিন্সটা এতটাই চাপে যে প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার রুমে হাতের কাজ করছি। এমন অবস্থায় হঠাৎ দিদি আমার রুমে এসে হাজির। আমি একটু ভয় খেয়ে গেলাম। দিদি কিছু না বলে নীরবে আবার চলে গেল। খানিকটা সময় পর আমি দিদির মনোভাব বুঝতে দিদির রুমে গিয়ে গল্প করার চেষ্টা করতে থাকলাম। কিন্তু দিদি বেশি কিছু না রেসপন্স করে একদম সরাসরি জিজ্ঞেস করে বসল, আমি যেটা করেছিলাম সেটার পিছনের কারণটা কি আমাদের মা? আমি কি উত্তর দেব ভেবে না পেয়ে বললাম, আমি না, নিজেকে কন্ট্রোল করতে পারিনি রে দিদি। আমাকে এবারের মতো ক্ষমা করে দেওয়ার, মায়ের কাছে প্লিজ কিছু বলিস না। তখন দিদি বলল, এই বয়সে এরকম হয়, কিন্তু এভাবে নিজের মায়ের প্রতি দিন দিন অসুস্থ আসক্তি না বাড়িয়ে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখুন। আমি বললাম, আমার তো দুনিয়াটাই তোকে আর মাকে নিয়ে। আমি বুঝি এটা ঠিক না, তবুও না করে পারি না। দিদি এবার সরাসরি বলে ফেল, দেখ, আমাদের জন্যই আমাদের মা আজ এসব করছে, আর সেই আমরাই যদি তাকে অন্যদের মতো মনে করে থাকি তাহলে এই দুনিয়ায় আমাদের মায়ের মতো দুর্ভাগ্য দুঃখ আর কারও নেই। আমি বললাম, আমার যে ইদানিং স্বাদ পেতে খুব ইচ্ছা করে, তাহলে আমি কি করব বল? দিদি অনেকটা কষ্ট হতাশা নিয়ে বলল, এতই যদি তোর মায়ের অবয়ব নিয়ে ব্যাকুলতা থাকে তাহলে আমিও তো মায়ের শরীরেরই তৈরি। তুই আমার সাথে তোর স্বাদ মিটিয়ে নিস, তবুও মায়ের দিকেই নজরে আর তাকাবে না। কথাটা বলা মাত্রই দিদির চোখ দিয়ে অস্ত্র নামতে শুরু করল। আমি বললাম, তুই মায়ের হয়ে আমার শখ মেধাবী। দিদি নির্বিকার চিত্তে চেয়ে মৌনতা পালন করে সম্মতি দিল। আমি দিদিকে বললাম, তাহলে প্লিজ আমাকে সাহায্য কর, আমি তো সব কথা রাখব। দিদি বলল, ঠিক আছে, কিন্তু ভুলেও যেন কোনো দিন টের না পায়। এভাবে টানা 7 মাস দিদির সাথে ওসব কাজ করে গেলাম। কিন্তু সত্যি বলতে আমার তখনও মায়ের দেহের প্রতি লালসা কাটেনি, যেন আরও দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমি দিদিকে কিছু বুঝতে দেই না। মাঝে মাঝে অর্ণবের বাসায় গিয়ে দুজন ধোঁয়া সেবন করে আমার মাকে কল্পনা করে দুজন একসাথে ইচ্ছা পূরণ করতাম। যাই হোক, একদিন সন্ধ্যা রাতে মায়ের পার্টি আছে বলে মা বলে গেলেন, আজ রাতে মা ফিরবেন না, ভোরে বাসায় ফিরবেন। আমি আর দিদি সেই রাতের সদ্ব্যবহার করতে শুরু করলাম। কিন্তু বিধির কি লীলা খেলা, আচমকাই রাত 11টা নাগাদ বাড়ি ফিরে কলিং বেল না দিয়েই এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে দেখেন আমি আর দিদি একেবারে ওই অবস্থায় ড্রয়িং রুমে টিভি দেখছি। এই অবস্থা দেখে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি কোনো কথা না বলে দ্রুত পায়ে তার রুমে চলে গেল, আর রুমের দরজা সারাতেও খুললেন না।
আমি আর দিদি রাতভর মায়ের দরজায় বারবার কড়া নাড়তে নাড়তে ভোরবেলা মা দরজা খোলেন এবং শুধু দিদিকে ভেতরে ডাকলেন। সম্ভবত কিছু প্রশ্ন করলেন দিদিকে। এরপর দিদি কাঁদো কাঁদো নয় রুম থেকে বেরিয়ে আসতে মা আমাকে ডাকলেন। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম, কিন্তু মায়ের দৈহিক গঠন উপেক্ষা করা আমার জন্য অসম্ভব হয়েছিল, কারণ তখন না শুধু একটা পিঙ্ক রঙের পাতলা ম্যাক্সি পরিহিত। মা আর আমার কথোপকথন ঠিক এরকম ছিল। মাই দীপেন, দুই ভাই হয়ে বোনের সাথে সব কিভাবে করতে পারলেই আমি, মা আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি কি মা? ভুল করেছ নাকি করো নাই সেটা পরের কথা, কিন্তু আমার প্রশ্নটা হলো পৃথিবীতে কি আর কোনো নারী ছিল না? আমি মা, আসলে আমি এরকম কিছুই করতে চাইনি, কিন্তু আমার একজনকে ভালো লাগত, আর তার সাথে দিদির অনেক মিল। তো আমার পছন্দের মানুষের সাথে এটা কখনো সম্ভব হতো না, বিধায় আমি দিদির মাঝে তাকে খুঁজে নিতে চেষ্টা করেছিলাম। আর এটাই আমার ভুল ছিল। মাকে, সেই ব্যক্তি যার জন্য তোমার দিদির মাঝে তাকে খুঁজে নিতে হলো, চুপ করে থেকো না। আমি উত্তর চাই, নইলে আমি বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব। আমি বলতে পারবো না তোমাকে কি মা? একবারও ভেবে দেখনি তোমার দিদিকে নিয়ে আমার কত স্বপ্ন? ওর একটা ভবিষ্যৎ আছে, ওর বাকিটা জীবন পড়ে আছে। ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, একটা ভালো পরিবারে বিয়ে দেব, ওর জীবনটা গুছিয়ে দেব। তোমাদের এসব কর্মকাণ্ড বাইরের মানুষ জানতে পারলে বিষ খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। ঘিমা, আমি উত্তর চাই, দিবেন? আমাকে উত্তর দাও। মা, আমাকে ক্ষমা করো। আমি আসলে তোমাকে ওর মাঝে খুঁজে নিতে চেয়েছিলাম। মা, মানে আমি তোমার রূপ সাজসজ্জা আমাকে বিমোহিত করে ফেলেছিল, যার প্রভাব দিদি টের পেয়ে নিজেকে আমার কাছে সঁপে দিয়েছে। তবুও যেন আমি এই পথে আর পা না বাড়াই। দিদির কোনো দোষ নেই মা, দোষ সব আমার। কি মা? কি তুমি আমার ছেলে দিবেন? তুমি কি বলছো বুঝছো? তুমি আমাকে আর 5টা মেয়ের সাথে গুলিয়ে ফেলেছ। আমি না তোমার জন্মদাত্রী মা, আমাকেও তুমি দৃষ্টিতে দেখো। আমার ভুল হয়ে গেছে মা, এবার ভগবানের দয়ায় নিজের বোনের ভবিষ্যতের কথা ভেবে এগুলো বন্ধ করো, নইলে ওকে বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে। তাহলে আমি এই অভ্যাস ত্যাগ করব কি করে মা? তুমি বলে দাও মা, কতদিন ধরে এসব কাজ করে চলেছ তোমরা? আমি প্রায় 6-7 মাস। মা, তুমি যে ওকে প্র্যাকটিস করে দাওনি এটাই কপাল। না, আমরা কোনোদিন কাউকে বুঝতে দিতাম না। কি মা? আমার দিদিকে বলো তো, দিবেন? তুমি কি আমাকে আর আমার মেয়েকে তোমার ওই কুদৃষ্টি থেকে মুক্তি দিতে পারবে? আমি একেবারেই নিশ্চুপ মা, জীবনে আর কি কি পরীক্ষা দিতে হবে আমাকে কে জানে। আমি যদি আমার মেয়ের সতীর্থ ভিক্ষা চাই তোমার কাছে, তুমি কি এটুকু দয়া করতে পারবে আমাদের? কিন্তু মা, আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না। এতটাই অভ্যস্ত হয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে যাওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। মা, আমার মেয়েকে ছেড়ে দে বাবা, ওর ভবিষ্যৎ নষ্ট করিস না। বিনিময়ে যা চাইবি আমি তোকে তাই দেব। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি একটু ভয় নিয়ে বললাম, যদি আমি তোমাকে চাই এর বিনিময়ে মা, তুমি পারবে তোমার চাহিদা আমার সাথে পূরণ করতে? আর এতে কি আমার মেয়েটা তোমার থেকে নিস্তার পাবে? আমি চুপ করে দাঁড়িয়ে মায়ের মাথা থেকে পা দেখতে থাকলাম আর মনের অজান্তে হাসু চোখ ভঙ্গি দিয়ে ফেললাম। মা অনেকটা ঘৃণা ও অবজ্ঞার সাথে এগিয়ে গিয়ে দরজার লোকটা লাগিয়ে দিয়ে আমার দিকে ঘুরে বললেন, কথা দাও আমি এখন যা বলবো তুমি অক্ষরে অক্ষরে তা মেনে নেবে। বলো মা, আমি মেনে নেব কি মা? এই যে এতক্ষণ আমি তোমাকে এতগুলো কথা বললাম, তার শুনেছ কিনা জানি না, কিন্তু তোমার মনোযোগ যে আমার দিকে, এটা সত্য। আমি আবার ও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। এবার মা আরও কড়া গলায় বলে উঠলেন, কি করতে চাও তুমি আমার সাথে? আমি বয়স্ক ছেলে মেয়ে যা করে। মা এবার একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, চালাও তোমার পশুত্ব, তোমার মায়ের সাথে যা ইচ্ছে করো, কিন্তু আমার মেয়ের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি তা না মানো, আমি তোমাকে দিয়ে বলছি, আমি নিজেকে নিজে শেষ করব, আর তার জন্য দায়ী থাকবে তুমি। মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলাম প্রথমে রাগ নিয়ে সূত্রপাত হলেও তিনি একটু লজ্জা পাচ্ছেন। এরপর আমি আর কোনো কিছু না ভেবে মায়ের দিকে মনোনিবেশ করলাম। 2 পা এগোতেই দরজার উপাস থেকে আমার দিদি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে পড়ল। দিদি বারবার অনুনয় বিনয় করে আমাকে বলছে, সব দোষ আমার মা, আমার জন্য তুমি এত বড় ভুল করো না। তারপর দিদি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকল, ভাই প্লিজ, তোর যা ইচ্ছে আমার সাথে করো, তবুও মায়ের সাথে এমন কিছু করিস না আগে। এদিকে আমি দিদিকে বললাম, না দিদি, আমি মাকে কথা দিয়েছি আমি তোর দিকে আর চোখ তুলেও তাকাবে না আগে। মনে মনে আমি ভাবছি, আজকের এই সুযোগ আমার কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। দিদি তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে কেঁদে চলেছে।
এক পর্যায়ে মা নিজেই দিদিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, উফ, এত ভোরবেলা আশপাশের এলাকার মানুষ জড়ো করবি নাকি? নিজের অপরাধের জন্য যদি এতই অনুতপ্ত বোধ হয় তাহলে তুই তোর রুমে গিয়ে যা খুশি করব। সাথে সাথে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। যেহেতু দিদি আর আমার মাঝে গোপন কিছু নেই, আর আমাদের মায়েরও দিদির সামনে কোনো রকম ইতস্তত বোধ দেখছি না, তাহলে দিদিকে আমাদের কর্মকাণ্ডের সাক্ষী বানিয়ে নেই। তাই আমি মাকে বললাম, মা, ভুলেও এখন দিদিকে একা ঘরে পাঠিও না। হঠাৎ যদি আত্মঘাতী কোনো ঘটনা ঘটিয়ে ফেলে। এটা শুনে সাথে সাথে দিদিকে উদ্দেশ্য করে মায়ের আদেশ, না খুকি, তুই কোথাও যেতে পারবি না। তুই এখন যা যা ঘটবে তা পুরোটা বসে দেখবি। নিজের ভাইয়ের সাথে পাপাচার করতে পেরেছ আর তার প্রায়শ্চিত্ত করতে পারবে না, তা তো হবে না। এই কথা শুনে দিদি হতভাগা মায়ের রুমের সোফায় চুপচাপ বসে সবকিছু অবলোকন করতে থাকল। মা যেন আমার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই অভুক্ত। আমি দিদির দিকে তাকিয়ে দেখলাম দিদি প্রথমে কান্নাকাটি করলেও এখন বোধহয় অনুভূতি নেওয়া শুরু করেছে। দিদিকে বললাম, দিদি, আর যদি আমি এখানে পুরোটা সম্পূর্ণ করি তোর কোনো আপত্তি আছে? দিদি মাথা নাড়িয়ে কিনা সূচক উত্তর দিল। কিন্তু আমি বুঝতে পারছি আমাদের কর্মকাণ্ড দেখে দিদির খুব ইচ্ছে জেগেছে। তাই আমি লজ্জাশ্রম ত্যাগ করে মায়ের কাছে বিশ্বাসটা উপস্থাপন করলাম। এভাবে যে দেখো মা, তুমিও একজন নারী দিদি ও আরেকজন নারী। আমাদের কর্মকাণ্ডের ফলে দিদির ভেতরেও তো কোনো সুপ্ত ইচ্ছা জাগতে পারে। হ্যাঁ, আমি তোমার মেয়েকে স্পর্শ করব না, তোমাকে কথা দিয়েছি। কিন্তু ও নিজে থেকে যদি নিজের জ্বালা মিটিয়ে নিতে পারে তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয়, তাই না? মা দিদির চোখের দিকে তাকিয়ে দেখে তার সারা মুখ লাল হয়ে গেছে। তাই মা দিদিকে উদ্দেশ্য করে বললেন, কেউ যদি নিজের ব্যাপার নিজেকে প্রকাশ না করে তবে তাতে কি আমাদের দায়? মানে মা দিদিকে পরোক্ষ অনুমতি দিলেন। আবারও বুঝলাম মা এরকম বিশ্বাসগুলোতে অভ্যস্ত হওয়ায় তেমন কিছুই মনে করল না, শুধু একটু খোঁচা মেরে বলল, এই তাহলে বীরপুরুষের দম। এবার মা দিদির দিকে তাকিয়ে তার ছেলের সাথে বলল, এই মদ নিয়ে আবার জ্বালা মেটাতে এত ব্যাকুলতা? কথাটা শুনে দিদি বরাবরের মতো সোফাতে নির্বিকার চিত্তে নীতি থাকলেও আমার খুবই আত্মসম্মান বোধে লাগল। যাই হোক, সেই ভোরবেলা থেকে শুরু হওয়া আমাদের তিনজনের মান অভিমান মালিকানা অবশেষে লীলাখেলার প্রাথমিক প্রবর্তনা রূপে সকাল ৯টার দিকে শেষ হল। সেদিন সকাল ৯টায় কাজ শেষ করে আমরা ক্লান্ত হয়ে ও ভাবেই ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভাঙল ঠিক দুপুর ২টায়। ঘুম ভেঙে দেখি দিদি স্নান করতে গেছে, আর আমার মা রান্নাঘরে কাজ করছেন। মা একটু মোটা স্বরে বলে উঠলেন, অনেক হয়েছে তামাশা, এবার স্নান করে খেয়ে আমাকে উদ্ধার করব। আমি, কেন মা, কোনো কাজ আছে নাকি? মা, বিকালে একটু তোর মামার অফিসে যেতে হবে। আজ তোর মা আমার জন্মদিন। আমি শুধু কি তোমার যাবার কথা নাকি অন্যদেরও যাবার কথা আছে? মা, কেন তুই যাবি? চলো না, তোর মামা কত বারো করে তোকে আর তোর দিদিকে নিয়ে যেতে বলে। আমি দিদিকে বলে দেখো, যদি না যায় তাহলে আর কি করার, আমি না হয় বডিগার্ড হিসেবে যাব তোমার সাথে। মা, শোনো না, তোর মামা তো তোর দিদির জন্য একটা পাত্রে প্রস্তাব নিয়ে এসেছে। আমাকে এখনো পুরোটা জানায়নি, কিন্তু বলছে পাত্রটা সব দিক থেকে ভালো। কিন্তু সমস্যা একটাই, বয়সটা একটু বেশি। আমি যার জন্য পাত্র দেখছো তাকে জিজ্ঞেস করেই দেখো তার মতামত কি। আমি জানি আমার দিদি আমার বন্ধু অর্ণবকে মনে মনে পছন্দ করে, অন্যদিকে বেশ পছন্দ করে। টুকটাক প্রাথমিক পর্যায়ের প্রেমও চলছে ওদের মাঝে। যদিও অন্যবার আমি সমবয়সী, তার মানে অর্ণব দিদির চেয়ে ৩ বছরের ছোট। অর্ণবের পরিবার যথেষ্ট অভিজাত হলেও শুধুমাত্র বয়সের কারণে বিশ্বাসটা আলোর দিতে পারছে না। মা, তোর দিদি তো কিছু বলে না? তুই একটু দেখ না তোর দিদির আসলে মতিগতি কি। আমি, ঠিক আছে মা, আমি যদি কোনো পাত্রের সম্বন্ধ নিয়ে আসি আর দিদি যদি তাতে রাজি থাকে তাহলে তোমার কি আপত্তি থাকবে? মা, দেখ, তোর দিদি যদি রাজি থাকে আর পাত্রের পরিবার ভালো হয় তাহলে আমার কেন আপত্তি থাকবে? এই বলে আমার স্নান করতে চলে গেল। এই ফাঁকে আমি অর্ণবকে ফোন দিয়ে বললাম ১ ঘন্টার মধ্যে জরুরিভাবে দেখা করতে। ১ ঘন্টা পর অর্ণব আসলো। অর্ণবকে নিয়ে আমি আমাদের ছাদে গেলাম। ছাদে গিয়ে অর্ণব আমার মায়ের রোদে মেলে দে ছুট কাপড়ের দিকে নজর দেওয়া শুরু করে দিল। আমি, শোনো, তোকে খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার জন্য ডেকেছি। অর্ণব, কিরে, মাসিমাকে লাইনে আনতে পেরেছি সে নাকি? আমি, সেটা পরের কথা, আগে বলতো দিদি, আর তোর ব্যাপারটা কতটা সিরিয়াস? তোরা কি একে অন্যকে বিয়ে করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ? অর্ণব, দেখবেন, তোকে তো লুকনোর কিছু নেই। তুই তো জানিস আমি তোর মায়ের জন্য মরতেও পারি। সম্ভব হলে তোর বোনকে আর তোর মাকে একসাথে বিয়ে করতাম আমি। তুই যদি তোর বাসায় আজকালের মধ্যে ম্যানেজ করে আমার বোনকে বিয়ে করতে পারিস তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আমার ঘরের সব তোর সামনে খুলে দেওয়ার দায়িত্ব আমার ও অর্ণব।
সব মানে মাসিমাও আমি ধরে নেই, তাই তবে ধৈর্য রাখতে হবে। অর্ণব, তুই তো জানিস আমার বাড়িতে আমার বাবা ছাড়া কেউই নেই। আর বাবাও মেরিন ইঞ্জিনিয়ার, বছরে 34 মাসের জন্য ছুটি পায়, তাই এসব ব্যাপারে আমার মতামতই ফাইনাল। কিন্তু আমার আর তোর দিদির যে বয়সের পার্থক্য, এটা তুই তোর বাসায় ম্যানেজ করতে পারবে কি? আমি সেটা আমার উপর ছেড়ে দেখেই বলে অর্ণব। আর আমার আলাপচারিতা শেষ করে বাসায় ঢুকে দেখি আমার মা তার প্রেমিকের বাড়িতে যাবে বলে সেজেগুজে বসে আছে। আমি, মা তোমাকে তো হে সুন্দরী লাগছে। সুন্দরী শব্দটা আসলে এখানে মানাচ্ছে না। অন্য কিছু হবে কি? মা, সুন্দরী শব্দটা মানাচ্ছে না। তাহলে কোন শব্দটা মানাবে শুনি? আমি, ওই শব্দটা এখানে সবচেয়ে বেশি ভালো মানাবে কি মা? তোর যেমন পারফরম্যান্স, তাতে সুন্দরী শব্দটা তোর মুখে মানায়। আজ ভোরের বিশ্বাসটা ইঙ্গিত করে আমি, তা তোমার কাজের ওখানে তুমি আর দিদি তো যাচ্ছ নাকি মা? তোর দিদি নাকি পিরিয়ড হয়েছে, তাই তোকে যেতে হবে আমার সাথে গো। আমি, ঠিক আছে, কি আর করা, চলো তাহলে গাড়িতে উঠে। আমি মাকে বললাম দিদি নাকি বয়স্ক ছেলে বিয়ের জন্য পছন্দ নয়। দিদি চায় তার জামাই তার চেয়ে 23 বছরের ছোট হোক, এতে নাকি অনেক লম্বা সময় ধরে তারা উপভোগ করতে পারবে। আর ছেলেটার উপরেও দিদির একটা ডমিন্যান্স বজায় থাকবে। আসলে দিদির সাথে নতুন করে এই বিষয়ে আমার কোনো কথাই বলার প্রয়োজন হয়নি, কারণ আমি দিদি অর্ণবের প্রেমের বিশ্বাসটা একেবারে শুরু থেকেই জানি। মা, তা না হয় ওর কথা মানলাম, কিন্তু এরকম বয়সের পার্থক্য এবং ভাল ফ্যামিলির ছেলে কোথায় পাবো আমি? মা, তুমি উভোজ দিলে আমি একজনের কথা বলতে পারি। মা, বল দেখি। আমি, আমার বন্ধু অর্ণবকে তো চেনো, ওর পরিবারের ব্যাপারেও আমাদের নতুন করে জানবার মতো কিছু কি আছে? আর দ্বিতীয়, দেখেছি অর্ণবকে বেশ পছন্দ করে কি মা, কিন্তু অর্ণবের বাবা কি মানবে? আমি, তোমার দিক থেকে কোনো আপত্তি না থাকলে আমি বিষয়টা নিয়ে সিরিয়াসলি খোঁজ নিয়ে দেখতে পারি। এরপর কেটে গেল 1 মাস। সেই 1 মাসে আমার মা সুমিতা চক্রবর্তী মাত্র 7 দিন বাড়িতে ছিল। বাকি দিনগুলো 2 জন জাপানি ক্লায়েন্টের সাথে কাটিয়ে বেশ ভালো টাকা কামিয়েছেন। আজ অর্ণব দিদির বিয়ে হলো, দুজনেই বেশ খুশি। অন্য একটু বেশি খুশি যেটা আমি শুধু জানি, আজ দিদিমার অর্ণবের ফুলসজ্জার রাত। এই সুযোগে আমিও মায়ের কাছে দাবি করেছি, দেখো মা, আমি আমার কথা রেখেছি। তোমার মেয়ের বিয়ের চিন্তাও তোমার আর নেই। এবার আমাকে তোমার সবটুকু মধু খেতে দিতে হবে গোমা। তাই বলে মেয়ের ফুলসজ্জার রাতেই মা ছেলের ফুলসজ্জা হবে। জামাই বাবা যদি কিছু টের পেয়ে যায়, ওরা ওদের কাজ নিয়ে মশগুল থাকবে, নাকি তোমার আমার ঘরে আড়ি পেতে বসে থাকবে? মা, আচ্ছা ঠিক আছে, রাতে তুই আমার ঘরে ঘুমাবে তাহলে। আমি, শুধু এটুকু তো হবে না। তুমি তোমার কাণ্ডের জন্য যেভাবে সাজসজ্জা করো, আজ তুমি আমার জন্য একইভাবে প্রস্তুত হয়ে থাকবে। এটা তোমাকে মানতেই হবে কি না? হায় ভগবান! আচ্ছা, যা মানলাম, মহারাজের আর্জি। এবার খুশি তো? হঠাৎ রাত 2টার সময় পাশের রুম থেকে এখন দিদি ফোন দিল। ভাবতে ভাবতে আমরা নিজেদের কিছুটা সামলে নিলাম। তারপর ফোন কল ব্যাক করতেই আরেক কাহিনীর সূত্রপাত। ফোনের ও পাশ থেকে দিদির কান্না শুনে বুঝলাম কিছু একটা ঘটেছে। আমরা রুম থেকে বেরিয়ে দিদির রুমের সামনে যেতেই দেখি দিদি দরজায় দাঁড়িয়ে কাঁদছে। তারপর দিদি কাঁদতে কাঁদতে মায়ের কাছে রক্তে তার স্বামীর সাথে কথা বলতে রুমে যেতে বলল। মা ওই অবস্থাতেই অর্ণবের কাছে গিয়ে কি ব্যাপার, কি হয়েছে টাইপ কিছু প্রশ্ন করতেই অর্ণব আমাকে ডাক দিল। আমি রুমে ঢুকতেই অর্ণব রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর আমাকে সামনে রেখে অর্ণব তার পুরো মনোবাসনা মায়ের কাছে খুলে বলল। সাথে এটাও বলে দিল, দেখুন মা, আপনার ছেলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আর তাই ওকে আমি সবকিছুই শেয়ার করি, ঠিক যেন আমার সবকিছু শেয়ার করে। আপনি যেন ভাববেন না আপনার ছেলের সামনে আপনি মুখ দেখাবেন কি করে। এরপর মা 2 মিনিট শান্ত থেকে আমাকে থমথমে গলায় বললেন, দীপেন, রুমের দরজাটা লাগিয়ে তোর দিদির সাথে বসে কথা বল। আমি 30 মিনিট পর আসছি। আমি ওর সাথে সাথে রুম থেকে বের হয়ে মৃদু হাসি দিয়ে মনে মনে বললাম, সাবাস অর্ণব। এরপর আমি দিদির সাথে বসে আড্ডা দিচ্ছি আর লাল পানি খাচ্ছি। দিদি বিয়ের আগে থেকেই জানত অর্ণব কি চায়, তাই অর্ণবের প্ল্যান অনুযায়ী মিথ্যে অভিনয় করে এভাবে অর্ণবকেও মায়ের নিতে সাহায্য করে দিল। 1.5 ঘন্টা পর মা দিদির বাসর ঘর থেকে নিজের ঘরের বাথরুমে চলে গেল স্নান করতে। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।